একই কাণ্ড, আবার দিলীপ ঘোষ আবার কাণ্ডারি হতে চলেছেন। 2019-এর কাণ্ডারি বিজেপির দিলীপ ঘোষ। লোকসভায় 18টা আসন পাওয়া গিয়েছিল বিজেপির এই দিলীপ ঘোষের হাত ধরেই, দিলীপ ঘোষের নেতৃত্বে। আর 2021-এ এখনো বিজেপির নেতৃত্ব, কালকেও অমিত শাহ বলেছেন আমরা 3 থেকে আমরা 77 হয়েছি, গতকালও বলেছেন, সেখানেও তো দিলীপ ঘোষ কাণ্ডারি ছিলেন। 2021-এর পর দেখলাম আমরা সভাপতি বদল হলো এবং দিলীপ ঘোষ সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন, কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন বিজেপির, রাজ্য সভাপতি ছিলেন। রাজ্য সভাপতি হিসেবেই 2019 এবং 2021-এ বিজেপিকে সাফল্য এনে দিয়েছেন। সেই দিলীপ ঘোষ এক ঘরে হয়ে গেলেন, সংসার ছেড়েছিলেন। মানে সংসার মানে বিয়ে করে সংসার নয়, মা বাবা পরিবার ছেড়ে 84 সালে আরএসএসে যোগ দিয়েছিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন পূর্ণ সদস্য দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ, তাকে নিয়ে আসা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি পদে। তিনি একেবারে আননোন ছিলেন, অচেনা ছিলেন রাজনীতিতে। সেই দিলীপ ঘোষ দ্রুত তার পরিচয় একেবারে প্রকাশ করলেন, জনপ্রিয় হয়ে গেলেন। আমরাও দেখেছি দিলীপ ঘোষ কতটা জনপ্রিয়। আজকেও দিলীপ ঘোষ দীর্ঘ ব্রাত্য থাকার পর অমিত শাহের বৈঠকে ডাক পেলেন এবং সেই সময় দিলীপ ঘোষ যখন ঢুকলেন তখন তো তাড়াতাড়ি ঢুকে গেলেন, যখন বেরোলেন তখন একেবারে সাংবাদিকরা ছেঁকে ধরলেন। আচ্ছা বলুন তো, ওখানে তো অনেক তাবড় বিজেপি নেতা ছিলেন, এই রকমভাবে ছেঁকে ধরলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দিলীপ ঘোষ, কারণ তার নাম দিলীপ ঘোষ। হ্যাঁ, তিনি মেঠো রাজনীতির মানুষ, তার মুখে অনেক রকম আমরা যেটা কুকথা বলি সেই কুকথাও শুনেছি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধেও শুনেছি। কিন্তু দিলীপ ঘোষের জনপ্রিয়তা একটুও এক চুলও কমেনি। বিয়ে করেছেন, তা নিয়েও বিতর্ক হয়েছে, বেশি বয়সে কেন বিয়ে করেছেন, তার ব্যক্তিগত বিষয়, তিনি বিয়ে করেছেন, এ নিয়ে তো নেটিজেনরা করবেনই সমালোচনা বা আলোচনা। কিন্তু দিলীপ ঘোষ এটা তো বটেই। আজকে গত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি 2024-এ হারার পর থেকে বেশ বেশি করে যে দিলীপ ঘোষ একেবারে সাইড লাইন। দিলীপ ঘোষ এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন 2024-এর পরেও যে প্রোগ্রামে এসেছেন, জনসভা করেছেন, দমদম হোক, তাহেরপুর হোক বা উত্তরবঙ্গে, সব সময় দেখা গেছে যে এরকম হয়ে গেছিল যেন প্রধানমন্ত্রী এলে পরেই দিলীপ ঘোষকে পাঠিয়ে দেওয়া হবে অন্য কোথাও। দিলীপ ঘোষ যখনই প্রধানমন্ত্রী এসেছেন বিজেপির জনসভায়, তখনই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এমনকি রবিশঙ্কর প্রসাদ পর্যন্ত ডেকে পাঠিয়েছিলেন বেঙ্গালুরুতে। দিলীপ ঘোষ যখন প্রধানমন্ত্রী যখন দমদমে এসেছিলেন, দিলীপ ঘোষকে ডেকে পাঠানো হয়েছিল। সবাই ভাবছিলেন দিলীপ ঘোষের এমন কি কাজ আছে যে তাকে প্রধানমন্ত্রীর সভায় স্থানই দেওয়া হচ্ছে না, ঠাঁই দেওয়া হচ্ছে না, তাকে বারবার রাজ্যের বাইরে ডেকে পাঠানো হচ্ছে। এই সময় অর্থাৎ দীর্ঘদিন ব্রাত্য থাকার পর দিলীপ ঘোষকে ডাকা হলো। কোথায় ডাকা হলো? যেখানে বিধায়ক সাংসদরা রয়েছেন, যেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার রয়েছেন, যেখানে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি রয়েছেন। হ্যাঁ, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি আসার পরে আদি বিজেপি নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, বারবার বলেছেন। রাহুল সিনহার গুরুত্ব বেড়েছে, আমরা দেখেছি রিতেশ তিওয়ারির গুরুত্ব বেড়েছে। এবার কি তাহলে দিলীপ ঘোষের গুরুত্বও বাড়বে? এই শ্রমিক ভট্টাচার্যই যখন সভাপতি হয়েছিলেন তখন দিলীপ ঘোষই গিয়েছিলেন তাকে সম্বর্ধনা জানাতে, অভিনন্দন জানাতে, এবং শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সুতরাং দিলীপ ঘোষ কাদের ছকে ব্রাত্য হয়ে গেছিলেন এটা অনেকেই আলোচনা করেন, কিন্তু পোক্ত তো আর কিছু পাওয়া যাবে না যে দিলীপ ঘোষ কেন ব্রাত্য হয়ে গেছিলেন। এই তো প্রধানমন্ত্রী এসেছিলেন, তখনও তো দিলীপ ঘোষকে ডাকা হয়নি। কিন্তু অমিত শাহ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের চাপেই কি আসলে, এবং আদিদের যেহেতু গুরুত্ব দেওয়া উচিত যদি 2026-এ বিজেপি ক্ষমতায় আসতে চায়, সেই কারণেই দিলীপ ঘোষের মতো নেতা, দিলীপ ঘোষের মতো মেঠো রাজনীতির নেতা, তাকে গুরুত্ব দিতে হবে বুঝেই আজকে ডেকেছিলেন। শুধু তো তাই নয়, দিলীপ ঘোষ আজকে দিলীপ ঘোষ সহ 4জন নেতাকে আলাদাভাবে বৈঠক করলেন নেতাদের নিয়ে অমিত শাহ।
দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য। এই চারজন নেতাকে নিয়ে বৈঠকও করলেন আলাদাভাবে। অর্থাৎ দিলীপ ঘোষকে আগামী দিনে কাজে লাগাচ্ছেন বিজেপি নেতৃত্ব, এটা পরিষ্কার। কারণ দিলীপ ঘোষের জনপ্রিয়তা, আবার বলছি, মেঠো রাজনীতি, তার যে শব্দ চয়ন, দিলীপ ঘোষের আক্রমণাত্মক পরিস্থিতি, যখন তিনি জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছেন, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গিয়েছেন, তখনও তিনি সেই দিলীপ ঘোষ তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি মোকাবিলা করেছেন। বিজেপি নেতৃত্ব ভালো চোখে দেখেননি, কিন্তু তার থোড়াই কেয়ার, ডোন্ট কেয়ার মনোভাব, এই ডোন্ট কেয়ার মনোভাব কিন্তু একেবারে দিলীপ ঘোষের মধ্যে আজ থেকে নয়, বহু বছর ধরে আছে। অর্থাৎ তিনি তার সততা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো সমালোচনা নেই, তার আরএসএসের ভূমিকা নিয়ে, আরএসএসে তার ভূমিকা নিয়ে কোনো সমস্যা নেই। তিনি যে বিজেপি দলটা দায়িত্ব পেয়েছিলেন, সেই বিজেপি দলটাকে কিভাবে দাঁড় করিয়েছিলেন তা নিয়ে কোনো সমালোচনা হতে পারে না, কোনো আলোচনা হতে পারে না, অস্বীকার করা যায় না। আজকে দিলীপ ঘোষ কি বললেন? সাংবাদিকদের মুখোমুখি হলেন, সাংবাদিকরা ছেকে ধরলেন, সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, বারবার প্রশ্ন করে দিলীপ ঘোষের পেট থেকে কথা বের করার চেষ্টা করলেন, কিন্তু দিলীপ ঘোষ বললেন তিনি শুধু শোনার জন্য এসেছেন। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। না, সেটা পার্টি জানে। এই কি কাণ্ড! দিলীপ ঘোষকে শুধু শোনার জন্য ডাকবে নাকি বিজেপি নেতৃত্ব? এবং তারপরে কি বললেন? দিলীপ ঘোষ বললেন দল বলবে, বলা হবে, দল বলবে। অবশ্যই আমরা যারা দীর্ঘদিনের সাংবাদিক, যারা আপনারা দর্শক এবং যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনীতিকে নিয়ে আলোচনা করেন, তারা অবশ্যই বুঝছেন যে দিলীপ ঘোষ নিশ্চয়ই শুধুমাত্র শোনানোর জন্য দিলীপ ঘোষকে কিছু কথা তার জন্য ডাকা হয়নি। তাহলে দিলীপ ঘোষকে দূরেই রাখা হতো। কিন্তু এই দিলীপ ঘোষকে কতটা কিভাবে কার্যকরী করে বিজেপি, দিলীপ ঘোষকে কতটা কাজে লাগায় এবং আখেরে দিলীপ ঘোষের জন্য বিজেপির কতটা লাভ হয়, সেই দিকেই তো তাকিয়ে থাকতে হবে আগামী দিনগুলোতে, যে যখন প্রচারের ঝড় তুলবে বিজেপি, এবং দিলীপ ঘোষ যখন প্রচারের ঝড় তুলবেন। কারণ দিলীপ ঘোষ আগামী দিনে ফ্যাক্টর হবেন কিনা, কিন্তু বড্ড বেশি দেরি হয়ে গেল কিনা, এটাও তো প্রশ্ন। দিলীপ ঘোষ আজকে ডিসেম্বর, জানুয়ারি পরে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা, তার আগে দিলীপ ঘোষকে কাজে লাগানো হলো না। মাত্র কয়েক মাসের আগে দিলীপ ঘোষকে কাজে লাগিয়ে কতটা কি আখেরে লাভ হবে? কারণ তৃণমূল ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে একেবারে শিয়রে সমন, সেই সময় দিলীপ ঘোষের আগমন, দিলীপ ঘোষকে ডাকা হয়েছে। সুতরাং দিলীপ ঘোষকে সমন করা হয়েছে, শিয়রে সংক্রান্তি কিনা, শিরে সংক্রান্তি কিনা, সেটাও একটা বিষয়। দেখা যাক দিলীপ ঘোষকে কতটা কাজে লাগায় এবং দিলীপ ঘোষ আখেরে কতটা লাভ দিতে পারেন বিজেপিকে 26-এর নির্বাচন।